আপাময় জনগণ, জনতা, ছাত্র এবং যতগুলি রাজনৈতিক দল ছিল, কেউ কিন্তু শেখ হাসিনার পক্ষ অবলম্বন করে না। এবং শেখ হাসিনা একেবারেই একা হয়ে গেছিল, যার জন্য শেখ হাসিনা একটা পুরানো দল, বাংলাদেশের অন্য কোনো দল কিন্তু এত পুরানো দল কমিউনিস্ট পার্টি ছাড়া, তো সেই দলটারই কিন্তু একেবারে নিঃশেষ অবস্থা, যেটা বলা চলে। এটা হওয়ার কারণ হলো যে সমস্ত মানুষ একত্রিত হয়েছে দেখেই কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে এবং শেখ হাসিনা এই দেশ থেকে চলে গেছে। তো এখন যেটা সর্বপ্রথম যেটা কথা, সেটা হলো প্রত্যেকটা মানুষেরই সেই ঐক্যটা ধরে রাখা এবং সেই ঐক্যটা বজায় রাখা। এখন ঐক্য বিনষ্ট কে করতেছে? এই যে আজকে যে কথাগুলো হচ্ছে, যে আবার ঐক্যের ফাটল ধরতেছে, ঐক্য নিয়ে কথা বলতেছে। যেমন কিছুদিন আগে জামাত ইসলামী যেই একটা শোডাউন করছে, প্রায় 10 লক্ষের উপরে মানুষ বলা হচ্ছে যে করা হচ্ছে। এখন তো শোডাউনের কোনো দরকার নেই। আজকে শোডাউন কখন ছিল? শোডাউন একটা সময় ছিল যখন কোনো মিডিয়া ছিল না, কোনো টেলিফোন ছিল না, কোনো কিছু ছিল না। তখন চুঙ্গা দিয়ে মাইক ফুকায়া এক এক অঞ্চলে বলতে হয়েছে যে আগামীকালকে মিটিং বা পরশুদিন মিটিং বা 10 দিন পরে মিটিং, হ্যাঁ আপনারা ওই মিটিং এ আসেন। কারণ ওই মিটিং এ তখন ওই বক্তা একটা মাইকে সেই বক্তৃতাটা দিত, মানুষগুলো শুনতো। এখন অনলাইন হওয়ার যুগে এখন কিন্তু সবাই অনলাইনে দিতে পারে। এই যে আমি বলি যে মিছিল, মিটিং, হাবি জাবি ইত্যাদিরও প্রয়োজন পড়ে না। ঘরে বসে যেহেতু একটা টেলিকনফারেন্স করা যায়, সো দ্যাট আমি টেলিকনফারেন্সে যদি আমি বলি, তাহলে তো আমার কথাগুলো ঘরে বসে মানুষ শুনতে পারতেছে। সো দ্যাট এই জায়গায় তো আর আগের মতো এই যে ভোগান্তি, একটা মিছিল মিটিং করে যে ভোগান্তি, এবং এই ভোগান্তিতে কি হইতেছে, একজনের সাথে আরেকজনের ধাক্কাধাক্কি হচ্ছে। এই যে পদযাত্রায় আজকাল গোপালগঞ্জের যে অবস্থাটা হইল, এটা তো কোনো দরকার ছিল না। আমার কথা হলো যে আমি এখন এই শোডাউন গুলো বা এইসবের সম্পূর্ণ বিপরীতমুখী, এটার আমি মনে করি না যে এটার কোনো দরকার আছে। তারপরও এই যে জামাত ইসলামীর মিটিং এ 2টা পার্টিরে দাওয়াত দেন, একটা হলো যে বিএনপি আর একটা হলো আমি সম্ভবত এবি পার্টি, আমি যতটুকু জানি। তো এখন তারপরও একটা উদারতার পরিচয় দিচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তার নির্দেশে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরে কিন্তু ওনার অসুস্থতা যেটা ছিল জামাতের আমিরের, সেটা কিন্তু উনি দেখতে গেছেন। তো এই যে সৌহার্দ্যপূর্ণ অবস্থানটা, কেউ বিভক্তি করতে চাইলেও বিএনপি কিন্তু বিভক্তি চায় না, বিএনপি কিন্তু ঐক্য চায়। বিএনপি চায় যে ঠিক আছে ঐক্যবদ্ধভাবে থাকুক, ঐক্যবদ্ধভাবে। এখন এনসিপিও আছে একটা দল, নতুন গঠিত হচ্ছে, তারাও রাজনীতি করবে, কোনো আপত্তি নেই। বাংলাদেশে যে কোনো মানুষই রাজনীতি করার অধিকার রাখে, ঠিক আছে, প্রত্যেকটা মানুষ চায়। তো তারা করবে, এতে কারো কোনো আপত্তি থাকার কথা না, কেউ আপত্তি করে না। বিশেষ করে জাতীয়বাদী দল থেকে কেউ আপত্তি তুলে নেয়, কেউ রাজনীতি করতে পারবে না, ঠিক আছে। তা আমরা যেসব স্লোগানগুলো, যেসব প্রশ্নগুলো অলরেডি দরকার নাই বা শেষ হয়ে গেছে, আমরা সেই স্লোগানগুলোর কেন আবার তুলে আনি? কেন আমরা একজন আরেকজনের বিশ্বব্যাপী করি? কেন একজন আরেকজনের বকাবকি করি? এটা তো কোনো দরকার নেই, কোনো প্রয়োজনই ছিল না। এগুলো আমাদের পরিহার করা উচিত। আমরা অ্যাকচুয়ালি সুন্দরভাবে দেশটাকে গড়তে চাই, সবাই মিলে করতে চাই। এবং এটাও বলা হয়েছে যে বিএনপি থেকে যে যদি বিএনপি এককভাবে জয়লাভ করে, তারপরও বিভিন্ন দল থেকে সবাই নিয়ে একটা সর্বদলীয় সরকার গঠন, 31 দফার মধ্যে কিন্তু এটা আছে, ঠিক আছে। সর্বদলীয় সরকার গঠন করে দেশটা পরিচালনা করার জন্য কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান অলরেডি আজকে থেকে 3-4 বছর আগেই এই ডিক্লারেশন করেছে। এই জায়গায় তো অন্য কোনো কোশ্চেন থাকেই না। তাহলে আমার কথা হলো, তাহলে আমরা বিভেদ কেন সৃষ্টি করি? আমরা সবাই জানি কার কার ভোটের পার্সেন্টেজ কি আছে, তাই না? তো অতএব এটা যেহেতু আমরা জানি, সো দ্যাট ওই জায়গাতে এই যে আজকে 10 লক্ষ লোক বিভিন্ন জায়গা থেকে আনছে, তা আপনি চিন্তা করুন কত কোটি টাকা খরচ হচ্ছে। আমি ধরলাম কাউরে কোনো টাকা দেওয়া হয়নি, তাদের আসা যাওয়া খাওয়া প্রতিটা মানুষের নিদেন পক্ষে 1000 টাকা করে খরচ হচ্ছে। একটা কম করে হইলো, যিনি চিরং থেকে আসছে, খুলনা থেকে আসছে, নোয়াখালী থেকে আসছে, এদের এক একজনের পেছনে আপনি শুধু কনভেন্স ধরেন কত,
দুপুরের খাওয়া ধরেন কত, বিকালের খাওয়া ধরেন কত। আমি ওই দিন আসতেছিলাম ঢাকা থেকে, আমি এমন অবস্থা যে এই লিঙ্ক রোডের আরেকটু পরের থেকেই আমি দেখছি যে গাড়ি থেকে নেমে তারা হেঁটে আসছে, এই হলো অবস্থা। এটা এই রাস্তাঘাট ব্লক করা বা এই আন্দোলন সংগ্রাম করা শেখ হাসিনার আমলে বা শেখ হাসিনাকে বিদায় করার জন্য যেটা করা হয়েছে, এখনো মানুষের দুর্ভোগ ওইভাবেই যদিও পাবে, তাহলে দেশ কিভাবে আগায়, সবচেয়ে বড় কথা। জি জি। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো নারায়ণগঞ্জে মানুষের মন অনেকভাবে জয় করে নিয়েছেন, যে ত্যাগী নেতা, দীর্ঘদিন যাবৎ এই বিএনপির কাজ করে যাচ্ছেন এবং প্রশাসনে বিএনপি প্রার্থী, এই বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি। আমি বিএনপিতে অ্যাকচুয়ালি এসেছি কি, আমি যখন ঢাকা কলেজে পড়ি 1973 সালে আমি ঢাকা কলেজে ভর্তি হই। আমি কিন্তু 1971 সাল দেখছি এবং স্বাধীনতা যুদ্ধের সময় আমি নারায়ণগঞ্জেই ছিলাম। পরবর্তী পর্যায়ে 72 সালে যখন মুক্তিযোদ্ধাদের অবস্থা দেখছি, আমার কাছে কিছু কিছু আচরণ এগুলো ভালো লাগে। তদানীন্তন আওয়ামী লীগের যে অবস্থান দিলে ছিল এটা ভালো লাগে না। এবং জিয়া রহমান সাহেব উনি একজন মেজর ছিল এবং ওনার ডাকে এই মুক্তিযুদ্ধটা সংগঠিত হয়েছে এবং মুক্তিযুদ্ধে গেছে। এবং আমি অনেক মুক্তিযুদ্ধ দেখছি যারা এই নারায়ণগঞ্জের আশেপাশে ছিল। আমি যখন দেশে যেতাম দেখতাম যে তারাই গিয়েছিল, যুদ্ধ করতে আমি দেখিনি, সত্যি কথা যেটা। তারা পরবর্তী পর্যায়ে যে 75 সাল পর্যন্ত আর্মস ক্যারি করছে, হেন কাজ নাই যেটা করে নাই। আপনারা জানেন যে এই জায়গায় সৈজান ভাই আর ইসে মারা গেল গুলিতে রাস্তার পারে। তো এরকম নানাবিধ ঘটনা, হত্যা, খুন, রাহাজানি, ডাকাতি, এগুলো কিন্তু তখন চলছে। একেবারে বিশৃঙ্খল একটা অবস্থায় ছিল। হ্যাঁ, একটা আমরা কম দামে খাইতাম, 8 আনা চাল খাইতাম, সেটা 8 টাকা চালে পরিণত হইল। দুর্ভিক্ষ হইল 74 সালে। তারপরে শেখ মুজিবের 4th অ্যামেন্ডমেন্ট যেটা হইল, এক নায়কের দেশ হইল। এখন এরকম শাসন ব্যবস্থা এবং উনি যেটা করলো সেটা আমার কাছে, সত্যি কথা বলি, আমার কাছে সেটা ভালো লাগে না। আমি 7 মার্ডার, ঢাকা ইউনিভার্সিটি 7 মার্ডার পেলাম, আমি 7 মার্ডার দেখলাম। হ্যাঁ, তারপরে শেখ মুজিবের হত্যা দেখলাম। এগুলো আসলে তখন থেকে আমার মানে আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতিটা আমি ধারণ করতে পারিনি। এটা আমি শেখ কামালকেও দেখছি ঢাকা কলেজে। হ্যাঁ, তো আমি এটা বা জোয়ার সাহেবের আচরণ দেখছি, যারা যারা পার্লামেন্ট মেম্বার ছিল তাদের আচরণ তখন দেখছি, কিন্তু আমার এগুলো আসলে ভালো লাগে।